আজকে আবার একটা রবিবার, আর রবিবার মানে আবার একটা স্বাভাবিক কিউএনএ এপিসোড। যাই হোক, আজকেও অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু আরও একবার হাত জোর করে ক্ষমা চেয়ে নেবো। অনেকের কমেন্টের উত্তর আমি দিতে পারিনি, তাদেরকে আমি পার্সোনালি কমেন্ট বক্সে অলরেডি রিপ্লাই দিয়ে দিয়েছি। যদি আপনার আরও প্রশ্ন থাকে তাহলে অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে আপনি জানিয়ে দিতে পারেন। প্রথম বন্ধু কমেন্ট করেছেন রেহান। আমি বাংলাদেশ থেকে লিখছি, আমার ফোনের মডেল আইফোন 11, কিন্তু ব্যাটারি হেলথ দেখাচ্ছে 92%, এদিকে চার্জিং সাইকেল দেখাচ্ছে 1475 বার। তার কি আদৌ ব্যাটারিটা বুস্ট করা আছে কিনা সেটা নিয়ে একটু সন্দেহ হচ্ছে। হ্যাঁ, অবশ্যই আপনার ব্যাটারিটা হয়তো বুস্ট করা আছে, হয়তো না, একদম মোটামুটি 99% শিওর থাকুন যে আপনার ব্যাটারিটা বুস্ট করা রয়েছে। তাই জন্য মোটামুটি প্রায় 1500 চার্জিং সাইকেল হওয়ার সঙ্গে সঙ্গে ব্যাটারি কিন্তু অনেকটাই রিগ্রেড করে, এবং সেটা 80% বা 75%-এর আশেপাশে চলে আসা সম্ভব ব্যাটারি হেলথ কন্ডিশন। কিন্তু এখনও যদি আপনাকে 92% দেখাচ্ছে তাহলে অবশ্যই সেটা ব্যাটারি বুস্ট করা রয়েছে। আর এই ফোনটাতে বেশ ভালো ব্যাকআপ পাই। হ্যাঁ, অ্যাকচুয়ালি ব্যাটারি চার্জিং সাইকেল কমে গেলেও অ্যাপেলের ক্ষেত্রে অন্তত বেশ ভালো ব্যাকআপ পাওয়া যায়। আমি যে আইফোন 12 মিনিটা ব্যবহার করি, তার ব্যাটারি চার্জিং সাইকেল হেলথ যেটা, সেটা কিন্তু মোটামুটি প্রায় 74%-এ নেমে এসছে। তা সত্ত্বেও সেই ফোনটা মোটামুটি 4 ঘন্টা ব্যাকআপ তো দিয়ে দেয় নর্মাল ইউজেসে। তাহলেই বলছি যে এটা কিন্তু অ্যান্ড্রয়েড ব্যাটারির পক্ষে সম্ভব হয় না। জামাল, 20 থেকে 30 হাজারের মধ্যে ভিডিও ক্যামেরায় স্যামসাংয়ের কোন ফোনটি ভালো হবে দাদা, আর নতুন কি ফোন আসবে? 20 থেকে 30-এর মধ্যে স্যামসাংয়ের যে বাজেট ক্যাটাগরি রয়েছে সেখানে কিন্তু খুব একটা ভালো লাইন আপের ফোন নেই। একমাত্র যে ফোনটাকে রেকমেন্ড করা যায় সেটা হচ্ছে স্যামসাংয়ের S23 ফ্যান এডিশন। যদিও S24 ফ্যান এডিশন চলে এসছে, আর সেটা 60,000-এ লঞ্চ করেছিল, ইদানিং সেলে সেটা 45,000-এ লঞ্চ করেছে, কিন্তু সেই ফোনটা কেনার এখনও সময় হয়নি। সেই ফোনটা আরও 6 মাস পর 30,000-এই আপনি হয়তো পেয়ে যাবেন। তখন S24 FE ফ্যান এডিশন ভালো অপশান, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে 30,000-এ যদি স্যামসাংয়ের কোনো ফোন কিনতে হয় তাহলে একমাত্র S23 FE। আর M55S এই ধরনের বেশ কিছু ফোন আছে যেগুলোর ক্যামেরা একেবারে ঘাঁটিয়া, আমি এই ওয়ার্ডটাই ইউজ করছি, আর তাতে ওরকম ভালো এক্সপিরিয়েন্সও নেই স্যামসাংয়ের। তাই জন্য স্যামসাংয়ের M55 যে ফোনটা M55S অত বিক্রিও হয়নি, এমনকি স্যামসাং পরে ডিসকন্টিনিউ করে দিয়েছে। এমডি তহিদুল, 1 লাখ টাকার ফোনের যে ওআইএস ব্যবহার করা হয়, 30 থেকে 40 হাজার টাকার ফোনের কি একই ওআইএস থাকে? কোয়ালিটি কি এক হয়? আপনি মার্কেটে 1200 টাকার কেজি ইলিশ মাছও যেমন পাবেন, আবার 500-600 টাকা কেজি ছোট ইলিশ মাছও পাবেন। হ্যাঁ, ওই ছোট ইলিশ মাছের যে মেকানিজম থাকে সেটা হচ্ছে আমাদের 30 থেকে 40 হাজারের ওআইএসের মেকানিজম। কিন্তু যখন 1 লাখ টাকার ফোনে ওই ওআইএসের মেকানিজমটা ইউজ হচ্ছে, সেখানে দেখা হয় সেই ফোনটার সাথে সেটা সুইটেবল হচ্ছে কিনা, বারবার সেটাকে চেক করা হয়। মোটামুটি S24 আলট্রার ক্ষেত্রে যেটা হয়, S24 সিরিজ, আইফোনের সিরিজ, এমনকি ভিভো X200 সিরিজ, এই ফোনগুলোর ওআইএস সত্যিই বেটার কাজ করে। তার জন্য আলাদা হার্ডওয়্যারগত বিভিন্ন ধরনের জিনিস ইমপ্লিমেন্ট করা হয়, বিভিন্ন সফটওয়্যার সেখানে দিয়ে দেখা হয়, তারপরে ওই ফোনটা মার্কেটে আসে। 30 থেকে 40 হাজারের ফোনের সঙ্গে 1 লাখের কোনো হার্ডওয়্যার মিল তো নেই, তার সঙ্গে সফটওয়্যার মিলও খুঁজে পাবেন না। অরিন্দম, দাদা প্রেজেন্ট টাইমে ক্যামেরার দিক থেকে কোন ব্র্যান্ড নাম্বার 1, পারফরমেন্সের দিক থেকে কোন ব্র্যান্ড নাম্বার 1 বলবেন? আন্ডার 20K পারফরমেন্সের দিক থেকে আন্ডার 20K যদি নিতে হয় তাহলে গেমিং স্মার্টফোন হিসেবে ইনফিনিক্স GT20 Pro অনেক বেটার কাজ করছে। আর তার থেকেও বড় কথা, আইকিউর যে সমস্ত ফোনগুলো রয়েছে পারফরমেন্সের দিক থেকে অনেকটা এগিয়ে যাচ্ছে। আর যদি ক্যামেরার দিক থেকে আমি মিড বাজেটে কে ভালো কাজ করছে সেটা বলি, তাহলে ভিভোর ক্যামেরা অনেক ভালো অপটিমাইজ হচ্ছে এখন, আর তার সঙ্গে সঙ্গে মোটোরোলা 20,000-এ ক্যামেরা নিয়ে অনেক বেটার কাজ করছে। কিন্তু হ্যাঁ, এই প্রাইস পয়েন্টটাই যদি আবার 50,000 হয়ে যায়, তখন ক্যামেরার ক্ষেত্রে বেটার কাজ করছে আবার ভিভো, আর মোটোরোলাকে একটু পরে পিছিয়ে রাখাই যায়। তখন আবার স্যামসাংও কিন্তু বেটার কাজ করছে। আনারুল ভাই, কেমন আছেন? অনেকদিন আপনার রিপ্লাইটা পাইনি। 25 থেকে 30 হাজার সামথিং আনঅফিসিয়াল ফোন কোনটা ভালো হবে? আমি গেম খেলি না, হেভি ইউজার নয়। 25 থেকে 30 হাজারের মধ্যে IQ Z9S Pro রয়েছে, OnePlus Nord CE 4 রয়েছে, তার পাশাপাশি মোটোরোলা Edge 50 Neo রয়েছে। এই 3টে স্মার্টফোনকে চোখ বন্ধ করে রেকমেন্ড করা যায়। আর একটা পুরনো স্মার্টফোন রয়েছে ভিভো V30 Pro, কিন্তু এটাই যদি আপনি বাংলাদেশ থেকে দেখেন তাহলে সেক্ষেত্রে আরও কয়েকটা অপশান রয়েছে। M35 অপশান রয়েছে স্যামসাংয়ের, IQ Z9S অপশান রয়েছে, মোটোরোলা Edge 50 Neo রয়েছে, মোটোরোলা Edge 50 Fusion রয়েছে। আমি দুটো দেশেরই ফোনগুলো বলে দিলাম, এবার কারেন্সি অনুসারে আপনি এই ফোনগুলোর ভিতরে একটা ঠিক চুজ করে নিতে পারবেন। পরের বন্ধু শাদিমান, T3 Ultra, Redmi Note 14 Pro Plus, S23 কোনটা নেব? T3 Ultra, Redmi Note 14 Pro Plus এগুলো অ্যাকচুয়ালি মিড বাজেট ক্যাটাগরির ফোন, কিন্তু S23 যে ফোনটা সেটা তো মিড বাজেট ক্যাটাগরি না, সেটা ফ্ল্যাগশিপ লেভেলের ফোন। অনেক দিন পরে এসে সেটা মিড বাজেটে পাওয়া যাচ্ছে। অবভিয়াসলি S23 এই সব কিছুর মধ্যে ভালো অপশান। পরের বন্ধু জাবিদা,
2025 সালে রেডমি নোট 14 বাই করা কি ঠিক হবে ফর গেমিং? একদম নয়। রেডমি নোট 14 সিরিজ বলুন বা রিয়েলমির 14 সিরিজ বলুন, কোনোটাই 2025 সালে রেকমেন্ড করার মতো জায়গায় নেই। কারণ ফোনগুলো খারাপ সেটা বলছি না, কারণ ফোনগুলো যে স্পেসিফিকেশন অফার করছে, যে ফিচার অফার করছে, তার সঙ্গে স্মার্টফোনের যে দামটা রাখা হয়েছে সেটা কখনোই জাস্টিফাই করছে না। তার জন্য ফোনগুলো ওভার প্রাইস। আপনি যদি গেমিং সেন্ট্রিক স্মার্টফোন খোঁজেন রেডমি নোট 14 এর আশেপাশে অল্টারনেটিভ, তাহলে CMA ফোন 1 যথেষ্ট ভালো গেমিং পারফরমেন্স আপনাকে দিয়ে দেবে। তার সঙ্গে সঙ্গে IQ Z9s ফোনটাও আপনি নিতে পারেন গেমিংয়ের জন্য। টুম্পা, আমার প্রশ্ন হলো এই মুহূর্তে স্যামসাংয়ের A55 128GB 33,000 টাকায় কেনা ঠিক হবে বিডি টাকায়? আমি বলবো স্যামসাংয়ের A55 কিন্তু অতটাও ভালো এক্সপিরিয়েন্স প্রোভাইড করতে পারবে না 2025 সালে দাঁড়িয়ে। কারণ অ্যাকচুয়ালি স্মার্টফোনটা প্রিমিয়াম, বিল্ড কোয়ালিটি প্রিমিয়াম, ডিসপ্লে যথেষ্ট ভালো, কিন্তু ফোনটা ডুয়েল স্টিরিও স্পিকারও রয়েছে, কিন্তু ফোনটার যে এক্সিনোসের প্রসেসর সেটা কিন্তু অতটা অপটিমাইজ নয়। সুতরাং আপনি যদি একটু হেভি ডিউটি অ্যাপ্লিকেশনগুলো অন করে ফেলেন তাহলে ফোনটাই কিন্তু জিটারনেস দেখা দেবে। A55 এর অলরেডি তো আমরা রিভিউ করেছি, এমনকি ওর পাশাপাশি আরেকটা স্মার্টফোনও ছিল একই দামে পাওয়া যেত, Vivo V30 Pro। আই বাটনের লিঙ্ক আছে এই দুটো ফোনের কম্প্যারিজন, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি বলবো Vivo V30 Pro আজকের দিনেও একদম সুইট স্পটে রয়েছে, আপনি সেটাকে চুজ করতে পারেন। A55 এর থেকে যদি স্যামসাংয়ের ফোন নিতে হয় তাহলে নিজের পক্ষে S23 ফ্যান এডিশন কম দামে সব থেকে বেটার অপশান। পরের বন্ধু MD তৈদুল, iPhone XS 3 থেকে 4 ঘন্টা চার্জ থাকবে, আমার সমস্যা নেই। এর ভেতরে কি এই পুরনো 25,000-এর ফোনটা নেওয়া ঠিক হবে? আমি বলবো না। 25,000 টাকা যখন আজকের দিনে খরচ করছেন তখন সেক্ষেত্রে কোনো 5G স্মার্টফোন ছেড়ে আপনি 4G নিন, সেটা আইফোনই হোক না কেন। আর সেখানে আপনি অ্যাপেলের যে ইন্টেলিজেন্স সেটার প্রপার সাপোর্টও পাবেন না। আর iPhone X-এর আর মোটামুটি 1 বছরের হয়তো আপডেট দেবে, মানে iOS আপডেট দেবে। তো সেক্ষেত্রে আমি বলবো একটু ওয়েট করে যান। বাজেট ক্যাটাগরিতে iPhone SE4 বা iPhone 16 যেটাই লঞ্চ করুক না কেন, বাংলাদেশে মানছিও অনেক দাম বেশি হবে, তখন দেখবেন অনেকেই তাদের iPhone 13, 14 এগুলো বেচতে আরম্ভ করেছে, তখন iPhone 13 আপনি নিতে পারেন। পরের বন্ধু ফিরদৌস, আশা করি খুব ভালো আছেন। নতুন মোবাইল ফোন কিনতে গেলে দেখা যাচ্ছে পুরনো মোবাইল ফোন ঘষে মেজে আমাদের কাছে বিক্রি হচ্ছে। বর্তমানে নতুন মোবাইল ফোন কেনার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত এমন একটা ভিডিও চাই। অ্যাকচুয়ালি এগুলো শর্টসেই আমি বিভিন্নভাবে তুলে ধরি, শর্টসের ভিডিওগুলো আপনারা চেক করতে পারেন। এমনকি ইনস্টাগ্রামেও আমাদের শর্টস অনেকে দেখা পছন্দ করছেন, টেক বেঙ্গলি ইনস্টাগ্রাম পেজ, আপনারা চাইলে সেখান থেকে দেখে নিতে পারেন। প্রথম যেটা আপনাকে করতে হবে, IMEI যেটা রয়েছে IMEIটা কপি করে সেই কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে, ধরুন আপনি স্যামসাং কিনছেন বা অ্যাপেল কিনছেন, সেই কোম্পানির একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটে IMEI নাম্বারটা আপনি যদি কপি পেস্ট করেন তাহলে দেখে নিতে পারবেন ওই প্রোডাক্টের অ্যাক্টিভেশন ডেট কবে বা ওয়ারেন্টি কতদিন পেন্ডিং রয়েছে। এটার উপর অলরেডি আমি একটা শর্টস বানিয়েছিলাম, এইটা একমাত্র দেখে নেবেন। আর ফোনের বক্সের সিলটা আগে থেকে ওপেন থাকলে সেই ফোন নেওয়ার দরকার নেই। DJ সেভি, দাদা যদি কেউ নতুন টেক রিভিউ চ্যানেল খুলতে চায় তাহলে প্রথমে কিভাবে শুরু করতে হবে? রিভিউ করার জন্য স্মার্টফোন কিভাবে পাওয়া যায়? কতটুকু পপুলার হলে কোম্পানি স্মার্টফোন পাঠায়? অ্যাকচুয়ালি আজকের দিনে যদি কাউকে টেক চ্যানেল খুলতে হয় তাকে স্মার্টফোনের ওপর ভিডিও বানালে হবে না, কারণ স্মার্টফোন একেতেই কস্টলি জিনিস, সেটা স্মার্টফোন নয়, স্মার্টফোন, ল্যাপটপ, যে কোনো টেক প্রোডাক্ট অন্যান্য প্রোডাক্টের থেকে অনেক বেশি কস্টলি হয়। রিভিউ প্রোডাক্ট বানাতে গেলে সেই সমস্ত প্রোডাক্ট তোমার কাছে প্রথমে কোম্পানি পাঠাবে না। সুতরাং টেক রিভিউ শুরু করার আগে তোমাকে টেক ভিডিও দিয়ে শুরু করতে হবে, প্রথমে রিভিউ নয়। প্রথমে বিভিন্ন আপকামিং ফোনের ইনফরমেশান, বিভিন্ন ছোট ছোট শর্টস যেগুলো আছে, বা ফ্যাক্ট, স্মার্টফোনের ফ্যাক্ট, কে স্মার্টফোন কীভাবে এসেছিল, ইতিহাস। শ্যাম, ভাইয়া স্যামসাং S10 প্লাস ফোনটা কেমন? S10 প্লাস একসময় অনেক ভালো ফোন ছিল, কিন্তু আজকের দিনে যদি অপশান আসে একদম কিনবেন না, কারণ সেই ফোনটার পারফরমেন্স অনেক দুর্বল হয়ে গেছে, ব্যাটারি দুর্বল হয়ে গেছে। পরের বন্ধু সেলিন, Pixel 7, A55, Galaxy S22 সবগুলো ইউজড, কোনটা নেব? আমি হলে একটাও নিতাম না, বিশ্বাস করো, কারণ Pixel 7 এখনও পর্যন্ত নেটওয়ার্ক বা হিটিং ইস্যু আছে। Galaxy A55 প্রথমেই ওভার প্রাইসটা লঞ্চ করেছিল, আজকের দিনে দাঁড়িয়ে 1 বছর পুরনো হয়ে গেছে, সেটাও খুব একটা ভ্যালু ফর মানি নেই। আর S22 সেই ফোনটাতেও গ্রিন লাইন ইস্যু আছে। আমি রিসেন্টলি এই যে আমার এই প্যাডটা নিয়েছি, OnePlus প্যাড, এই OnePlus প্যাডটা নিয়েছি কিন্তু ওই স্যামসাংয়ের S22 প্লাস ফোনটাকে এক্সচেঞ্জ করে, কারণ ওই ফোনটায় গ্রিন লাইন ইস্যু এসেছিলো। আমি হাজার চেষ্টা করলে ওটা ঠিক হয়নি, আর চেঞ্জ করতে গেলে ডিসপ্লেটা প্রায় 15,000 টাকা। তো আমি বলবো S23 ফ্যান এডিশন যদি স্যামসাংয়ে নিতে হয় বেটার অপশান, আর না হলে S23 যেটা বেস্ট মডেল রয়েছে সেটাও বেটার অপশান। জামিল প্রাইভেট লিমিটেড, দাদা রবিবারের প্রশ্ন,
2025-এ S22 আলট্রা সেকেন্ড হ্যান্ড কেনা কি ঠিক হবে? অ্যাকচুয়ালি S22 আলট্রা যদি 30 থেকে 40 হাজারের মধ্যে পাওয়া যায় তাও রেকমেন্ড করতে খুব একটা ভয় হয়, কারণ স্যামসাংয়ের S22 সিরিজে ভরে ভরে কিন্তু গ্রিন লাইন ইস্যু নোটিস হয়েছে, বিভিন্ন রিপোর্টার ইউজার রিপোর্ট করেছে। তো সেক্ষেত্রে পুরনো ফোন নিলে তো ওয়ারেন্টি পাওয়া যায় না, এই ব্যাপারটাই একমাত্র ভাবাচ্ছে। না হলে বলবো 30,000 থেকে 35,000 পেলে S22 আলট্রা নেওয়া যায়, না হলে আর নেওয়ার দরকার নেই, কারণ S25 আলট্রা লঞ্চ করার সঙ্গে সঙ্গে S22 আলট্রার দাম আরও কমবে। চন্দন, OnePlus 13R কি গ্রিন লাইন ইস্যু পড়বে? আর গ্রিন লাইন পড়লেও কি কোম্পানি আজীবন ফ্রিতে রিপ্লেস দেবে? এক্ষেত্রে একটা ক্যাচ আছে। OnePlus 13R গ্রিন লাইন পড়বে কিনা এত তাড়াতাড়ি বলা যায় না, হয়তো গিয়ে 6 মাস পরে পড়লো, ওয়ারেন্টির ভেতরে হলে মোটামুটি চেঞ্জ করে দেবে। কিন্তু আপনি স্মার্টফোনটা যে ইউজ করছেন, 1 বছরে হয়তো আপনি স্মার্টফোনটা কভার ছাড়া ইউজ করলেন, হঠাৎ করে আনফর্চুনেটলি ফোনটা পড়ে গিয়ে একটা ডেন্ট এলো বা একটা স্ক্র্যাচ চলে এলো, কোম্পানি যখন তখন ওটা ডিনাই করতে পারে ওয়ারেন্টি। তো সেক্ষেত্রে আপনি শিওর হতে পারছেন না। আর একটা স্মার্টফোন 1 বছর ব্যবহার করলে তার কিছু ডেন্ট হতে পারে, কিছু স্ক্র্যাচ আসতে পারে, সেক্ষেত্রে কোম্পানি কি পলিসি নেয় সেটা এখন দেখার। এখনও পর্যন্ত OnePlus 13R গ্রিন লাইন ইস্যু নোটিস হয়নি। নোটিশ হওয়ার পর সার্ভিস সেন্টার এক্সপিরিয়েন্স কেমন হচ্ছে সেটাই আসল কথা বলবে যে ফোনটার ভবিষ্যৎ কী হবে। বাংলাদেশ থেকে ইন্ডিয়ান ভ্যারিয়েন্টে OnePlus 13R গ্রিন লাইন পড়লে কি বাংলাদেশ, না বাংলাদেশ কিন্তু রিপ্লেস করে দেবে না, ইন্ডিয়াতে আসতে হবে। আর OnePlus বলেনি রিপ্লেস করে দেবে, OnePlus বলেছে রিপেয়ার করে দেবে, সেটা ডিসপ্লে চেঞ্জ করেই হোক, মানে স্মার্টফোন কিন্তু পুরোপুরি রিপ্লেস হচ্ছে না। সো বলে দিলাম আশা করি। আর নোমানু, দাদা আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ওয়াইএস থাকে না কেন? আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে অনেক বেশি ফিল্ড অফ ভিউ বা ডেপথের প্রয়োজন হয়, যেটা ওয়াইএসের মেকানিজম দেওয়ার সঙ্গে সঙ্গে ফিল্ড অফ ভিউটা অনেকটা কমে যায়, তো হয়তো একটু ছবিটা ক্রপ হয়ে যায়। এর জন্য এখনও পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সে ওয়াইএস দেওয়া যায় না। কিন্তু হ্যাঁ, পরবর্তীতে এমন টেকনোলজি আসতেই পারে যেখানে আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সেও ওয়াইএস, বা ওয়াইএস তো একটা হার্ডওয়্যার যন্ত্রাংশ, এটা ইমপ্লিমেন্ট হতেই পারে। ইমন ভাই, প্রসেসরে ARM আর্কিটেকচার ব্যবহার করা হয়, কিন্তু যদি পরবর্তীতে X86 আর্কিটেকচার ব্যবহার করা হতো তাহলে ব্যাটারি পারফরমেন্স ও ডিভাইসের ওভার হিটিংয়ের ওপর কি প্রভাব পড়তো? অ্যাকচুয়ালি X86 যে আর্কিটেকচার সেটা ডেস্কটপের ক্ষেত্রে আমরা দেখি, কিন্তু এখনও পর্যন্ত মোবাইলের ওপর সেটা ব্যবহার করা হয় না। তার একমাত্র কারণ হচ্ছে খুবই পাওয়ারফুল যেহেতু আর্কিটেকচারটা, মোবাইলে গরম বেশি হবে, হিটিং বেশি হবে, তার সঙ্গে সঙ্গে ব্যাটারি ড্রেন ইস্যু তৈরি হবে, ওটা মোবাইলের জন্য অতটা অপটিমাইজ নয় মেনলি। তার জন্য আমরা মোবাইলের ক্ষেত্রে ARM আর্কিটেকচার দেখি, যদিও ARM আর্কিটেকচার দিয়ে বেশ কিছু ল্যাপটপও হয়তো লঞ্চ করে গেছে ওই প্রসেসর, মোবাইল প্রসেসরের ওপর। তো দেখা যাক, আস্তে আস্তে মোবাইল প্রসেসরও কিন্তু অনেক বেশি পাওয়ারফুল হচ্ছে, বিভিন্ন কাজ সাপোর্ট করছে। পরের বন্ধু বিপ্লব, দাদা নেক্সট কিউএনএতে মোটোরোলা G সিরিজ আর 8 সিরিজের এক্সপিরিয়েন্স নিয়ে তোমার নিজের একটু অভিজ্ঞতা কেমন সেটা শেয়ার করবে। অ্যাকচুয়ালি মোটোরোলা G সিরিজ হচ্ছে একদম কী বলবো, বাজেট সেন্ট্রিক সিরিজ। G সিরিজের স্মার্টফোন ক্লিয়ার স্টক অ্যান্ড্রয়েড ইন্টারফেস দিচ্ছে, কোনো রকম নোংরা অ্যাপ্লিকেশান সাজেশান নেই, ইউজ করতে ভালো লাগবে। তবে হ্যাঁ, আমাদের জেনারেশনের মানুষের যতটা ইউজ করতে ভালো না লাগবে, আমাদের থেকে একটু বেশি বয়স্ক যারা আছেন, বাড়ির বাবা মা, তাদের তো একদম ইউজ করে মজা চলে আসবে। মোটোরোলা G45 ফোনটা যথেষ্ট, আমি নিজে পার্সোনালি ইউজ করলে, যদি আমার বাজেট না হতো অত, আমি স্টুডেন্ট লাইফে আছি, আমি তো ওই স্মার্টফোনটা ইউজ করতাম। এটা একদম পার্সোনাল অভিজ্ঞতা, কোনো কোম্পানি আমায় টাকা দেয়নি। আর মোটোরোলা 8 সিরিজ G85 ইউজার এক্সপিরিয়েন্স যথেষ্ট ভালো, কিন্তু মোটোরোলা ওই প্রাইস পয়েন্টে এসে একটু পারফরমেন্সে ধাক্কা খাচ্ছে। একটু পাওয়ারফুল প্রসেসর হলেই না ব্যাপারটা পুরো জমে ক্ষীর হয়ে যেত। আর মোটোরোলার ডিজাইন প্রত্যেকটা একই প্যাটার্ন, যেটা স্যামসাং ফলো করছে, ফ্ল্যাগশিপ ডিজাইনের সাথে একদম বাজেট ক্যাটাগরির ফোনের ডিজাইন প্যাটার্নটা এক, ডিজাইনের মেটেরিয়াল আলাদা হোক, মোটোরোলাও সেটা ফলো করার চেষ্টা করছে। আর মোটোরোলা যে 8 সিরিজ, তার যে সফটওয়্যার এক্সপিরিয়েন্স সেটা কিন্তু প্রিমিয়াম একটা ফিল দেয়, তাতে বিভিন্ন ধরনের ফিচার আছে। হ্যাঁ, সফটওয়্যারের আপডেট কম আসছে, এটা আবার মোটোরোলার ফল্ট। মোটামুটি আপনি মোটোরোলা ফোন আজকের দিনে ছুটিয়ে ব্যবহার করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই যে স্যামসাং করে আমরা লাফাই না, ওয়ান ইউআই আমাদের মতো বেশিরভাগ রিভিউয়ার যারা আছে তারা কিন্তু স্যামসাংয়ের ওয়ান ইউআইকে দামি ফোনে এক্সপিরিয়েন্স করেছেন। কম দামের যে স্যামসাংয়ের ফোন রয়েছে সেখানে ওয়ান ইউআই যদি আপনি ইউজ করেন, বেশ কিছু জায়গায় ল্যাগ, ফ্রেম ড্রপ, এগুলো কিন্তু আপনি লিখবেন, আপনি ইউজ করে দেখুন, আমি একটু বাড়িয়ে চড়িয়ে বলছি না। কিন্তু আমরা বারবার যখন এক্সপিরিয়েন্স শেয়ারের কথা বলি না, কারণ এই যে S24 আলট্রা আমি ইউজ করছি, যাই হোক চার্জার রয়েছে, সেখানে আমি যেহেতু ওয়ান ইউআই বেশি স্মুথ পাচ্ছি, আমি ওই এক্সপিরিয়েন্সের কথাই আপনাদের সাথে শেয়ার করি। মোটোরোলার ইউজার এক্সপিরিয়েন্স অনেক বেটার। সো আজকে অনেক বন্ধুর কমেন্ট নেওয়ার চেষ্টা করেছি, ভিডিওটা আদপে অনেক বড় হয়ে গেছে, আজকে আর আপনাদের জ্বালাতন করছি না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, আগামীকাল থেকে আবার টেক নিউজ অনেক জমজমাট ভিডিও আসছে, তার জন্য সাবস্ক্রাইব আর লাইক করে রেখে যাবেন। দেখা হবে আগামী পর্বে।